আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে আমরা লেকচার 7 শুরু করব। লেকচার 7-এ আমাদের কিছু টপিক আছে। এগুলো হচ্ছে সাবজেন্টিভ, পজিটিভ ভার্ব, তারপরে এগুলো হচ্ছে ছোটখাটো। আর একটা হচ্ছে প্রেপোজিশন। আজকে আমরা সাবজেন্টিভ, পজিটিভ ভার্ব এগুলো নিয়ে আলোচনা করব। আহ, শুরুতে আমরা চলে যাব হচ্ছে সাবজেন্টিভে। আচ্ছা, তো আপনাদের কাছে প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনারা এখানে যে ভার্ব গুলো আছে লিস্টে, এই ভার্ব গুলো কাইন্ডলি একটু একবার পড়ে ফেলেন। আশা করি এগুলা পড়া হয়েছে আপনাদের। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ভার্ব গুলো একটু কষ্ট করে আপনাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে সাবজাংটিভের রুলস। ফলো করতে গেলে আপনাদেরকে এই ভার্ব গুলো যদি মাথায় না থাকে, তাহলে আপনারা আসলে এই রুলসটা ফলো করতে পারবেন না। তার মানে এই ভার্ব গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সাবজাংটিভ জিনিসটা বোঝাবো। যদি অ্যাকচুয়ালি বোঝাই, বিষয়টা হচ্ছে আমি বোঝানোর পরে এই এক্সাম্পল গুলো যদি আপনারা পড়েন, তখন যেটা মনে হবে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম এবং এই এক্সাম্পল করে আপনারা যেটা বোঝেন, দুইটা আসলে ডিফার করে। ফর এন এক্সাম্পল, আমি আপনাদের কাছ থেকে যদি একটু জানতে পারি এই সেন্টেন্সটার বাংলা অর্থটা আপনারা কি মনে করছেন। যে কোনো কেউ এটার বাংলা অর্থ। ডক্টর পেশেন্টকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিল। Very good. আশা করি সবাই সেম অনুবাদই করবে। কেউ যদি ডিফারেন্ট করতে চান বলতে পারে। ওকে, তার মানে ডিফারেন্ট কেউ নাই। এবার আমি কিছু কথাবার্তা বলি। সাবজাংটিভ জিনিসটা কি? এনিওয়ান জীবনে যদি শুনে থাকেন বা এখন যদি কিছু মনে হয়, সাবজাংটিভ জিনিসটা কি আমাকে একটু শুধু বলবেন। ধরেন আমাদের কি কখনো এরকম মনে হচ্ছে উম, বা হয়েছে কিনা একটু চিন্তা করে দেখবেন। দুপুরবেলা ভাত খেয়ে বিছনায় এসে বসলাম, হঠাৎ মাথা ব্যথা করতেছে, 4টা বাজে বাজে বিকাল। তখন মনে মনে চিন্তা করতেছি, ইস, কেউ যদি 1 কাপ চা খাওয়াইতো। আহ ধরেন কোথাও ঘুরতে গেলাম বন্ধুরা মিলে। একটু 1 মিনিট। সরি, পিছু উঠে গেছিল। তো বন্ধুরা ঘুরতে গেলাম কোথাও মিলে। আহ আস্তে আস্তে নদীর পাড়ে চলে আসলাম।
সুন্দর বাতাস বচ্ছে, আকাশ মেঘলা, পকেটে হাত দিয়ে দেখলাম কোনো বিড়ি সিগারেট নাই, তখন কেউ মনে মনে চিন্তা করতেছিস কেউ যদি একটা বিড়ি খাওয়াইতো। বিষয়টা হচ্ছে এরকম, এরকম কি চিন্তা ভাবনা আমাদের মনে কখনো আসছে? শেয়ার করতে আসছে পারেন। স্যার। আসে। জি স্যার, আসছে। তো একটু ঘটনাগুলো যদি চিন্তা করেন, এই যে আপনি 4টা বাজে ভাত খেয়ে বিছনার উপর আসলেন, মনে মনে চিন্তা করতেছেন ইস কেউ যদি 1 কাপ চা দিয়ে যেত। আপনি কি কাউকে চা দিতে বলছেন? না স্যার, বলি নাই। নিজে গিয়ে চা বানাই আনছেন? না স্যার, নিজে গিয়েও কিন্তু বানাই আনি মনে নাই। মনে চিন্তা করতেছি যে কেউ যদি 1 কাপ চা দিয়ে যেত, তাই না? কাউকেও বললাম না চা দিতে, নিজেও চা আনলাম না, কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি কেউ যদি 1 কাপ চা দিয়ে যেত। জি স্যার। এই যে চিন্তাটা, এটাই হচ্ছে সাবজাংটিভ। এবার আসেন আরো কথা বলি। সাউন্ড আসতেছে? ওকে। দেখেন, সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করে তাহলে সেটা রেগুলার স্ট্রাকচার। যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, সাবজেক্ট নিজে নিজেই কাজটা করি। সাবজেক্ট যদি নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, তখন সেটা হচ্ছে পজিটিভ। যেমন আই মেক করিম প্লে ক্রিকেট। তাহলে সাবজেক্ট নিজে করলে রেগুলার, নিজে না করে অন্যকে দিয়ে করালে হচ্ছে পজিটিভ। এখন নিজে করবে না, অন্যকে দিয়ে করাবেও না, কিন্তু সে মনে মনে চাইবে সে কেউ যেন কাজটা করে দেয়। এই যে ফিলিংসটা, এটাই হচ্ছে সাবজাংটিভ। এতটুকু কি বোঝা গেছে? জি জি স্যার। ভাইয়া, এইবার তাহলে এক্সাম্পলটা আবার বলি। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট। ডক্টর সাজেশন দিছে, কাকে সাজেশন দিছে? পেশেন্টকে। আচ্ছা, আপনি যখন ভাত খেয়ে বিছনায় এসে বসেছিলেন তখন কি আপনি কাউকে চা বানাতে বলছিলেন? না স্যার, বলি নাই। তাহলে এখানে কি ডাক্তার এখানে ডক্টর পেশেন্টকে? সাজেশন দেয় নাই। সাজেশন ভেরি দেয় নাই। ভেরি গুড। না, আচ্ছা আচ্ছা, আসতেছি বুঝতে আরেকটু মানে এটা। ক্লিয়ার, জি ভাই। অ্যাটলিস্ট ধরতে পারছেন, এটাই বেশি। ডক্টর হুম হুম। সাজেশন দিছে, কাকে দিছে সেটা জানেন? দিছে হচ্ছে রোগীর সাথে যদি মনে করেন কোনো গার্জিয়ান বা অ্যাটেন্ডেন্ট যায়, তাকে বলছে, বলছে অমুকে তো লিভার খারাপ হয়ে গেছে, ওনাকে বলবেন যে একটু কি ঠিক মতো খাওয়া দাওয়া মেনটেন করে খেতে। ডাক্তার কিন্তু রোগীকে সরাসরি বলে নাই, বলছে কাকে? ওই যে সাথে কোনো গার্ডিয়ান থাকলে তাদেরকে হ্যাঁ, বলছে। সাথে জিজ্ঞেসে তাকে। তার মানে ডাক্তার রোগীকে বলে না যে তুমি ওয়েট কমাও, এবং ডাক্তার রোগীকে ধরেও ওয়েট কমাই দিচ্ছে না, কিন্তু ডাক্তার চাচ্ছে বা অন্য কাউকে বলছে যে কি তার ওয়েট কমানো উচিত। দিস ইজ কল সাবজেন্টিভ। এই যে আপনি বঙ্গানুবাদটা করলেন, এখন দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেল না? জি ভাইয়া, পার্থক্য হয়ে গেছে। তাহলে হি ইনসিস্টেড দ্যাট আই স্টে অ্যাট হোম, এটা বঙ্গানুবাদ কি হতে পারে? হুম। ইনসিস্ট মানে জোরাজুরি করা। সে সে যদি জোরাজুরি জোরাজুরি করতেছে, করতো। না সে জোরাজুরি মানে করতেছে করতেছিল না। যাতে আমি বাসায় থাকি, তাই তো? কিন্তু সে তো জোরাজুরি করতেছে না। না না, সে জোরাজুরি করতেছিল যাতে আমি বাসায় থাকি, কিন্তু প্রশ্নটা হচ্ছে জোরাজুরি কার সাথে করতেছিল? অন্য কারোর সাথে, মানে। অন্য কারোর সাথে, আমার সাথে না। এতটুকু ওকে, ওকে থাকতে দেন, ওকে হুম, থাকতে দেন, ওকে ও আজকে কিছু বলিয়েন না, ও আজকে বাসায় থাকুক, এরকম হয় না ফ্রেন্ড? আমরা বাসায় চলে আসলে আন্টি ও আজকে আমার সাথে থাকুক। হ্যাঁ হ্যাঁ। বিষয়টা হচ্ছে ওইটা। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত সাবজান্টিভের ভাবটা। এখন আসেন সাবজান্টিভ কাজটা করে কিভাবে।
clause that clause। এই যে দুইটা ক্লজ দ্যাট দিয়ে যুক্ত হবে, এটাই সাবজেক্টিভ। এখন কিরকম? ক্লজ বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বা ভার্ব। তাহলে এই ক্লজের পরিবর্তে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক সেম ভাবেও এই ক্লজের পরিবর্তে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব। এতটুকু ওকে? ওকে স্যার। সাবজান্টিভের খেলাটা হচ্ছে মূলত এই দুইটা ভার্বে, বুঝছেন? এই যে প্রথম ভার্বটা, এটা যদি লিস্টের কোনো একটা ভার্ব হয়, যে কোনো টেন্স, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, লিস্টের কোনো একটা ভার্ব হয়, দ্বিতীয় ভার্বটা হবে বেস ফর্ম। ওকে? জি। দেখেন এখন মিলে ডিলে কিনা কিছু। উম, জি ভাই মিলছে, মানে পরের ক্লজের ভার্ব গুলো বেস ফর্মে আসছে সবগুলা। এবার এই জায়গায় আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি। এই তথ্য আপনাদেরকে না দিলে আমার কিছু যায় আসে না, তবে এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তথ্য। সেটা হচ্ছে জি। এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট অবশ্যই ডিফারেন্ট সাবজেক্ট হতে হবে। সেম সাবজেক্ট জীবনেও হওয়া যাবে না। যদি সেম সাবজেক্ট হয় সেটা সাবজান্টিভের স্ট্রাকচারে পড়বেই না। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হুম। ঠিক আছে। তাহলে সাবজান্টিভের রুল কয়টা শিখলাম? কয়টা শিখছি? স্যার একটা। কয়টা? একটা। একটা। আরেকটা আছে, টোটাল দুইটা সাবজান্টিভের রুল। এবার এগুলো একটু পড়েন। করছি করছি ভাই। আচ্ছা, তো 2 নম্বর রুলটা কিরকম হবে? সেম। প্রথমটাও কি ছিল? ক্লজ দ্যাট ক্লজ, দুইটা ক্লজ দ্যাট দ্বারা যুক্ত ছিল প্রথম যে রুলটা। 2 নম্বরটাও কি? ক্লজ দ্যাট দ্বারা যুক্ত থাকবে দুটো তার ক্লজ। মানে সেম রুল। সেম সেম রুল। হ্যাঁ অবশ্যই, ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা। সেম রুল হচ্ছে না? জি ভাই। আচ্ছা, এখানে
প্রথম যে ভার্বটা ছিল সেটা যদি লিস্টের কোনো একটা ভার্ব হয়, দ্বিতীয় ভার্বটাকে আমরা বলেছিলাম বেস ফর্ম, তাই না? জি এতটুকু কি ওকে কিনা আপনাদের? জি স্যার। ওকে স্যার, পরের ভাবটা বেস ফর্ম হবে। হ্যাঁ। তো এখানেও যদি আমরা সেম জিনিসটা খাটাই, প্রথম ভার্বটা যদি লিস্টের কোনো একটা ভার্ব হয়, দ্বিতীয় ভার্বটা হবে বেস ফর্ম, তাই তো? জি আচ্ছা। কিন্তু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখানে যে লিস্টটা দেওয়া আছে এগুলো কি ভার্বের লিস্ট নাকি অন্য কিছুর লিস্ট? অ্যাডজেক্টিভের লিস্ট। শুধু অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অথবা নাউন। অ্যাডজেক্টিভ অথবা নাউন। তার মানে ভার্ব তো নাই, তাই না এখানে? না স্যার, লিস্টে তো ভার্ব নাই। ভার্ব নাই। তার মানে তাহলে এখানে ভার্ব কিন্তু ফ্যাক্টর না, তাই তো? ফ্যাক্টর? না স্যার। আচ্ছা, এখানে ফ্যাক্টর হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব বাদ, বাকি আছে সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে? নাউন আর প্রোনাউন। নাউন আর প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি বসতে পারে? না না স্যার। স্যার। না। তাহলে এমন কোন জায়গাটা আছে যে জায়গায় অ্যাডজেক্টিভও বসতে পারে আবার নাউনও বসতে পারে? একটা মাত্র জায়গা আছে, সে জায়গাটা কোনটা? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ভেরি গুড, মনে পড়ছে তাইলে অ্যাটলিস্ট। তার মানে কমপ্লিমেন্টই হচ্ছে একমাত্র একটা জায়গা যেখানে নাউনও বসতে পারে আবার অ্যাডজেক্টিভও বসতে পারে। অ্যাডজেক্টিভ নাউনও বসতে পারে বসতে যেখানে পারে, কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভও বসতে পারে। ভেরি গুড। তার মানে আমি যদি এখানে ইমন তাও নিয়ে যা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ওকে সরি, তো যেটা বলতেছিলাম, এই যে অ্যাডজেক্টিভ এবং নাউন শুধুমাত্র একসাথে একই জায়গায় বসতে পারে, সেই জায়গাটা হচ্ছে কমপ্লিমেন্ট। 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 তার মানে এখানে আমরা যদি একটা নতুন করে কমপ্লিমেন্ট না আনি, তার মানে সাবজেক্টের জায়গায় শুধুমাত্র নাউনটাকে আমি বসাতে পারবো, কমপ্লিমেন্টটাকে বসানোর সুযোগ নেই, সরি অ্যাডজেক্টিভকে বসানোর সুযোগ নেই। মানে আমি যদি নতুন করে কমপ্লিমেন্টটা এখানে না আনি, এই যে সাবজেক্টের জায়গাটা আছে এখানে শুধু নাউন গুলাকে বসাতে পারবো, অ্যাডজেক্টিভ গুলাকে বসাতে পারবো না। এই কারণে অ্যাডজেক্টিভও যাতে বসানো যায় সাথে সাথে নাউনও যাতে বসানো যায়, এরকম একটা নতুন একটা জায়গা আমাকে আনতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এইবার আসেন লাইনে। এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা যদি এই লিস্টের কোনো একটা কমপ্লিমেন্ট হয়, পরের ভার্বটা হবে বেস ফর্ম। এতটুকু পার্থক্য কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আসেন, কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা বসে সে ভার্বটার নাম কি? স্যার লিঙ্কিং ভার্ব। তার মানে এই যে ভার্বটা আছে এটা আসলে একটা অর্ডিনারি ভার্ব না, এই আসলে হবে একটা লিঙ্কিং ভার্ব, তাই না? জি স্যার। আচ্ছা, লিঙ্কিং ভার্ব হিসেবে তো অনেক ভার্বই কাজ করতে পারে, ইয়েস অর নো? স্যার হ্যাঁ, কাজ করতে পারে। তো সবসময় যে ভার্বটা লিঙ্কিং ভার্ব হিসেবে মোটামুটি কাজ করে থাকে আমরা জানি, সেটা হচ্ছে বি ভার্ব। কোন ভার্ব? রিভার। বি ভার্ব। তার মানে আমরা সরাসরি এটাকে বি ভার্ব লিখতে পারি, পারি নাকি পারি না? পারি স্যার। বি ভার্বের মধ্যে আবার অনেক কিছুই আছে,
এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, আছে না নাই? আছে স্যার। এখন ইজ এর সাথে সাবজেক্ট হয় একরকম, এম এর সাথে সাবজেক্ট হয় একরকম, আর এর সাথে সাবজেক্ট হয় একরকম। তো আমরা যখন এত ভেরিয়েশনের ভার্ব নিব তখন সাবজেক্টটাও টেনশনে পড়ে যাবে। তখন ওরা কি করছে, আমাদের সুবিধার্থে সাবজেক্টটাকে ফিক্স করে দিছে, বলছে সাবজেক্টটা সবসময় ইট। তাহলে সাবজেক্ট যদি সবসময় ইট হয়, এখানে আমার বসার সুযোগ আছে কার? এম এর বসার সুযোগ আছে? না না স্যার। স্যার, বুঝতে পারবে হচ্ছে ইজ আর ওয়াজ। ইজ আর ওয়াজ। তো ইট ইজ বা ইট ওয়াজ এটা হচ্ছে ফিক্সড। এর সাথে হচ্ছে যে এই উপরের লিস্টের কোনো একটা যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে পরের ভার্বটা হবে বেস ফর্ম। এতটুকু কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। রুল কিন্তু একটাই, দুইটা ক্লজ দ্যাট দ্বারা যুক্ত থাকবে। এবার তাহলে আমরা একটু এক্সাম্পল গুলো পড়ি। আর অবশ্যই মনে রাখবেন সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট হবে, দুইটা সাবজেক্ট। স্যার পড়ছি। আচ্ছা, এগুলো পড়ার দরকার নাই, কেউ চাইলে পড়তে পারেন, এগুলো জাস্ট আমি এমনি অ্যাড করে রাখছি, এগুলো আসলে কোনো কাজে আসবে না আপনাদের সাবজেক্টিভের বিষয়ে, জাস্ট এমনি ডিফারেন্ট জিনিস। তবে চাইলে এই জিনিসটা একটু পড়তে পারেন এবং আমার থেকে বুঝতে পারেন, এই জিনিসটা এটা আবার ইম্পর্টেন্ট ফর ইউর রাইটিং। স্যার আপনি একটু বুঝাই দেন। সেটা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে দ্যাট সাবজেক্ট, শি ইজ বা ওয়াজ না হয়ে বি হয়েছে কারণ বেস ফর্ম বলছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে শি ইজ নট লেট এভাবে না লিখে শি নট বি লেট। ওকে, এখন নট বি লেট এটার মানে কি? বি পাংচুয়াল, তাই না? হ্যাঁ দেরি না করা মানে কি? সময় মতো আসা। তো সাবজাংটিভের ক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করব যে পরের সেন্টেন্সটা যাতে নেগেটিভ না হয়, ঠিক আছে? মানে পজিটিভে লেখার জি চেষ্টা স্যার। করব। বাট এটা ভুল না, এটা ভুল না, বাট এভাবে না লিখে এভাবে লেখাটা হচ্ছে বেটার। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। স্যার।
আচ্ছা, এইবার আসেন এটাকে গেল সাবজাংটিভ, এবার আমরা চলে যাব পজিটিভ। শুরুতে আবার প্রশ্ন করি আপনাদেরকে, পজিটিভ ভার্ব কয়টা? 5টা মনে হয়েছে। 5টা। কি কি? 5টার মধ্যে স্যার হ্যাভ ছিল, মাস্ট, তারপর এটা Let, পড়ছিলাম yes, স্যার, অনেক আগে পড়ছিলাম তো ভুলে গেছি। লেট চার এরকম। পাঁচটা get, পড়ছিলাম। আচ্ছা একবার দেখেন, এই দেখলাম আমরা, এরপর দেখলাম, এরপর let, দেখলাম, help, কি হয়েছে বলেন এবার? চারটা হ্যাভ, মেক, লেট 3টা, হ্যাভ, গেট কয়টা হইলো? চারটা 4টা নাকি 5টা? 5টা। 5টা আর পড়েন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে পজিটিভ ভার্ব কয়টা রে? 5টা। 5টা। আচ্ছা, তো ক্লিস্টোফেল এবং সকল বইতেই পজিটিভ ভার্ব 5টা দেওয়া আছে। এবার আসেন, একটু আগে আমি বলেছিলাম পজিটিভ জিনিসটা কি। সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা রেগুলার, আর সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করালে সেটা হচ্ছে কি? পজিটিভ। পজিটিভ। এতটুকু কি তখন বোঝা গেছে? হ্যাঁ স্যার। রাজশাহীর কেউ আছেন আপনাদের এখানে? দিনাজপুরের? রংপুর। আচ্ছা, আপনাদের নাম চেঞ্জ হয়ে পুনর্বর্ধন হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। স্যার তাহলে ভালোই তো হবে স্যার। স্যার, আমার কোন জাহাঙ্গীরনগর দিন যে বিগ ব্যাং এ ফেরত যায় আমি বুঝতেছি না, বুঝছেন? স্যার, জাহাঙ্গীরনগরের নামটা যে স্যার এটা আসলো না না, মানে জাহাঙ্গীরনগর। যে হারে নামের কথা বলতো না, যে হারে পিছনের দিকে যাচ্ছি, যাইতে যাইতে বিগ ব্যাং এ চলে যাবো, বুঝছেন? স্যার, এটা কি সত্যি নাকি? জাহাঙ্গীরনগর জানি না, ইসলাম এত কিছু নিয়ে ইসলামী, মাথা, এত কিছু নিয়ে মাথা ভাড়ায় লাভ নাই। যেটা যার ঠিক যার স্যার। যেরকম ইচ্ছে সে সেরকম করুক, কোনো সমস্যা নেই। আপনি আপনার কাজ করেন, আপনার যদি মনে হয় আপনি বিএনপি করবেন বিএনপি করেন, আপনার যদি মনে হয় আওয়ামী লীগ করবেন করেন, আপনার যদি মনে হয় সমন্বয় করবেন করেন, যা যেরকম মনে হয় সেরকম করুন। আল্লাহ ভরসা। মানে কিছু কিছু জিনিস মজা লাগে, তো সেজন্য আপনাদের সাথে একটু মজা নিলাম আর কি। হ্যাঁ, নাও আর কদু আর কি, বুঝতেছি না। তবে জিনিসপত্রের দাম একটু বেশি কেন জানি মনে হচ্ছে আগের চেয়ে। বাজার টাজার স্যার মাঝামাঝি করে তো। অনেক বেশি, একটু বেশি না? তো এখন মনে করেন আমি পকেট খালি খালি দেখা যায় আমার নিজেরও। এখন কিছু বললে তো বলবো যে আগে দুর্নীতি করতাম ভাই। বাংলাদেশ ব্যাংকে বসে আসলে দুর্নীতি করাও সম্ভব না, বুঝছে? প্রচন্ড জ্যামও থাকে স্যার রাস্তায় এখন 3টার পর থেকে। স্যার, আমাদের চট্টগ্রামেই তো স্যার অনেক জ্যাম থাকে যাক, 3টার পর থেকে। আল্লাহ ভরসা, কোন দিকে যাচ্ছে জানি না। সবাই সবার জন্য দোয়া করবে, সামনে কিয়ামতও আসি যাচ্ছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে, সেখানে আমাদের দেশে যদি যুদ্ধ টুদ্ধ বাসে আহামরি কিছু হবে না। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে মনে হচ্ছে, যে হারে একটা একটাকে মারতেছে ইরান ইসরায়েল। হ্যাঁ। জি স্যার, দেখা যাক। ইরান ইসরায়েল বেশি মারামারি চলতেছে। হম, এখন এগুলো তো ইন্টারন্যাশনাল ইস্যু, তো সামনে আমাদের দেশেও এগুলোর প্রভাব আসবে না, অনেক বেশি আসবে। ওকে, আমরা এখন পজিটিভ ভার্ব শিখি, হ্যাঁ? ও আচ্ছা, পজিটিভ ভার্বের মেইন উদাহরণ হচ্ছে আমেরিকা, বুঝছেন? নিজে করবে না কিন্তু অন্যকে দিয়ে করাবে। হম নাটের গুরু। আচ্ছা যাক, রেকর্ড টেকর্ড হয়ে গেল, আবার বুম মারি দিবে কখন। ওকে, দেখেন, যেটা বলছিলাম, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা রেগুলার, সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করালে সেটা হচ্ছে পজিটিভ। এখন ধরেন ইট, ইট মানে হচ্ছে নিজে নিজে খাওয়া।
আর ফিড মানে খাওয়ানো। 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 তাহলে ফিড মানে তো নিজে খাওয়ানো, অন্যকে খাওয়ানো, তাহলে এটা পজিটিভ না? স্যার পজিটিভ। আচ্ছা। লার্ন মানে হচ্ছে নিজে নিজে শেখা, আর টিচ মানে, শেখানো। শেখানো। তাহলে টিচ ভার্বটা পজিটিভ না? স্যার হ্যাঁ। পজিটিভ। ভেরি গুড। আসলে পজিটিভ ভার্ব 5টা না, পজিটিভ ভার্ব আনলিমিটেড আছে। তবে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই, যেমন ইট থেকে ফিড আসছে, লার্ন থেকে টিচ আসছে, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই সেগুলাকে পজিটিভ করার জন্য আমরা 5টা ভার্বের সহায়তা নিই। কয়টা? 5টা। ওই 5টা হচ্ছে এই ভদ্রলোকেরা। তার মানে আসলে কি পজিটিভ ভার্ব 5টা? না Limited. স্যার। আনলিমিটেড। তাহলে এই 5টা কি? এই 5টা হচ্ছে কোনো ভার্বকে পজিটিভ বানানোর জন্য এই 5টা ভার্বের আমরা সহায়তা নিয়ে থাকি, তাই না? হ্যাঁ। ভেরি গুড। তাহলে যদি ইন ফিউচার কোনো টিচার যদি প্রশ্ন করে পজিটিভ ভার্ব কয়টা, কি বলবেন? আনলিমিটেড। 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 ভেরি গুড। ওকে, এখন আসেন এই পজিটিভ ভার্ব গুলোর ক্ষেত্রে আপনারা হয়তো বা কেউ ক্লিস ট্রেভেলে পড়েছেন, কেউ হচ্ছে অন্যান্য বইতে পড়েছেন, বাই দ্য ওয়ে সমস্যা নাই। রুলস টুলস মনে আছে টুকটাক কারো, যে আমার সাথে কথা বলতে পারবে? ওকে, আমরা একটা এক্সাম্পলে যাই। করিম হ্যাড রহিম আপনাদের ক্লাস আজকে 6টায় নিচ্ছি কেন বলেন তো? কেন স্যার? আমার রাত ফুটবল রাত বড় হয়ে গেছে। গালি দিয়েন না ভাই, সরি। দেখি এগুলো একটু সলভ করেন। করিম হ্যাড রহিম, উপরে রুলস টুলসও আছে, চাইলে দেখতে পারেন। ওয়াশ দা কার। তাহলে এটা হচ্ছে শুধু ওয়াশ, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে, আমি দাগালাম শুধু ওয়াশ। তারপর স্যার টু গট ওয়াশ হচ্ছে হবে। এটা ইনফিনিটিভ, টু ওয়াশ। টু টু ওয়াশ। ওয়াশ। ওকে, দাগালাম। তারপর ওয়াশড। ওয়াশড। ভেরি গুড। তারপরটা ওয়াশড। পরেরটা ওয়াশ। ওয়াশড। পরেরটা ওয়াশড। এখন আমাকে এই রুল গুলো একটু এক্সপ্লেন করেন যে কিসের বেসিসে আপনারা এগুলো বসাইছেন। স্যার প্রথমটা হচ্ছে যে মানে হ্যাবের যে কোনো টেন্স আছে তাই জন্য হচ্ছে আপনার বেস ফর্ম হবে বি1। হ্যাভের টেন্সের জন্য বেস ফর্ম হবে? তাহলে তাহলে এখানে হ্যাভের জন্য বেস ফর্ম দেন নাই কেন, ওয়াশড কেন দিছেন এটা? যেটা বস্তুবাচক প্যাসিভ আইডিয়া বোঝাচ্ছে এই কারণে। হ্যাঁ। কমপ্লিমেন্ট শব্দটা ক্লিপস টোয়েফেল থেকে তুলে দিছে, আমি এখানে অবজেক্ট লিখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবার বলেন। নীল কালার করলাম 1 নাম্বারটা, হলুদ কালার করলাম 2 নাম্বারটা,
আর সবুজ কালাম করলাম হচ্ছে 3 এবং 4। দেখেন মিলাতে রিলাতে পারেন কিনা দেখেন। আমাকে আগে একটু বলে দেন, তারপর আমি শেষ করে দেবো। স্যার শোনা যায় না। স্যারে তো আপনাদের উপর ছেড়ে দিছে এগুলো বোঝানোর জন্য। আপনারা বুঝে আমাকে ব্রিফ করবেন, তারপর আমি ব্রিফ করব। আপনাদের আনলিমিটেড টাইম। ওমা, কেউ পারতেছে না। আচ্ছা, প্রথমে বইতে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে হ্যাবের পরে যদি অবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের বেস ফর্ম। ওকে। ওকে স্যার। আর গেটের পরে যদি অবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের ইনফিনিটিভ। ওকে। ওকে স্যার। আর হ্যাভ আর গেট দুইটার পরেই যদি অবজেক্টটা বস্তুবাচক হয় তখন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই যে আমরা শিখলাম, এবার এটা হচ্ছে সহজ একটা শিখা। এই শিখাই হচ্ছে আপনি প্রশ্নটা সলভ করতে পারেন, কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞানটা আপনার অর্জিত হয় না। তো আমার ক্লাসে আমি আসলে কম পড়াই, অল্প পড়াই, পূর্ণাঙ্গটা দেওয়ার চেষ্টা করি। এবং আসলে পূর্ণাঙ্গটা দিতে গিয়ে অনেক সময় অনেক স্টুডেন্টের মাথাও খারাপ হয়ে যায় যে আসলে এত কিছু বলা দরকার কি। অনেক সময় না প্রকৃত লার্নিংটা আপনাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাবে, যেটা আপনার চিন্তা শক্তিটা বাড়াবে অ্যাকচুয়ালি। সো আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো, হয়তো বা অনেকের মাথা খারাপ হইতে পারে, আমাকে মনে মনে গালিগালাজও করতে পারেন, বাট ইন ফিউচার এটা আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। দেখেন, করিম হ্যাড রহিম ওয়াশ দ্য কার, এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? হ্যাড। হ্যাড ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ওয়াশটা কি? ভার্ব। হ্যাঁ, তাহলে ওয়াশ কি ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট হবে স্যার ওয়াশটা। ফাইনাইট। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই, কই বাত নেই। করিম গট রহিম টু ওয়াশ দ্য কার, এই সেন্টেন্সে অ্যাজ ইউজুয়াল গট হচ্ছে আমার ফাইনাইট ভার্ব।
তাহলে টু ওয়াজটা কি? নন ফাইনাইট। ভেরি গুড। তো এটাকে আপনি একদম কনফিডেন্টলি নন ফাইনাইট বলতে পারার কারণটা হচ্ছে আপনি দেখতেছেন ওয়াজ ভার্বের আগে একটা কি আছে। এটা টু আছে স্যার। আচ্ছা, ঠিক সেম ভাবে আমি যদি জিজ্ঞেস করি করিম হ্যাড দ্য কার ওয়াশড এবং করিম গট দ্য কার ওয়াশড, এখানে ফাইনাইট ভার্ব কোনগুলো? আপনি নিশ্চিন্তে বলবেন হচ্ছে হ্যাড আর গট হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, আর ওয়াশড হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই না? জি স্যার। জি স্যার। কারণ পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। কিন্তু আপনাকে যখন আমি প্রথম সেন্টেন্সে নিয়ে যাব তখন আপনি ঠিকই আবার ক্যাকে করবেন এবং কনফিউশনে পড়বেন যে হ্যাড যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে ওয়াশটা কি। এতক্ষণ তো দেখতেছি এই তিনটা নন ফাইনাইট ভার্ব ছিল, তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব? মনে মনে প্রশ্ন আসবে। যদি নন ফাইনাইট হয় তাহলে ওয়াশ কেমনে হইলো, এটাও তারপরে মনে মনে প্রশ্ন আসবে। অ্যাকচুয়ালি ওয়াশটাও এখানে নন ফাইনাইট ভার্ব। তো সমস্যাটা হচ্ছে কোন জায়গায় দেখেন, সমস্যাটা হচ্ছে এখানে ওয়াশের আগে টু আছে, আর এখানে ওয়াশের আগে টু আছে কিন্তু সেটা উজ্জ আছে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যদি শিখতে চাই আমরা কি শিখবো? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ এর পরে যদি অবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে কি আমরা ভার্বের বেস ফর্ম বলবো নাকি বেয়ার ইনফিনিটিভ বললে ভালো হবে? ইনফিনিটিভ। ভেরি গুড। তার মানে এখানে বেস ফর্ম কথাটা আসলে মিথ্যা কথা। এখানে আমার শেখা উচিত হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর ঠিক এর পরের সেন্টেন্সে ওয়াশের আগে টু আছে, তার মানে এটা হচ্ছে আমার ফুল ইনফিনিটিভ। ইনফিনিটিভ দুই প্রকার, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে টুটা উজ্জ থাকবে, আর ফুল মানে হচ্ছে টুটা লিখা থাকবে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম শিক্ষা। এবার সেকেন্ড শিক্ষায় আসি, যেটা আমাদের চমৎকার ভুল হয়। এই যে এতক্ষণ আপনারা শিখলেন এবং আমাকেও এক্সাম্পল দিলেন, এবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব, দেখি আমাকে সলভ করে দেখাবেন কে পারে। ও, সলভ ইট বাবুরা। স্যার সেপারেটে হবে। বরাবর সেপারেট যেটা আছে ওটা মানে বেয়ার ইনফিনিটিভ সেপারেট হবে, তাই তো? জি স্যার। স্যার। হুম, বলেন। ওমা, আপনাদের আনসার কি এখানে শেষ নাকি? বেয়ার ইনফিনিটিভ হবে? জি স্যার। আনফরচুনেটলি এটার আনসার হচ্ছে সেপারেটেড। কেন স্যার? কারণটা হচ্ছে এই যে এতক্ষণ শিখলেন ব্যক্তিবাচক বস্তুবাচক, শিখছি না আমরা? হ্যাঁ এই যে স্যার। এখানে ব্যক্তিবাচক স্যার। বস্তুবাচক, এটা একটা ভুল শিক্ষা। এটা সঠিক শিক্ষা হচ্ছে কেটে দিব, কেটে দিই। এখানে আসলে এটা বসবে না, বসবে হচ্ছে ডুয়ার।
আর এখানে বসবে হচ্ছে রিসিভার। এখানে ব্যক্তি বস্তুর কোনো পার্থক্য নাই, ব্যক্তি হোক বা বস্তু হোক, ডাজেন্ট ম্যাটার, আপনাকে দেখতে হবে ডুয়ার নাকি রিসিভার। এখন আসেন, হোয়াট ইজ ডুয়ার আর হোয়াট ইজ রিসিভার। এই যে হ্যাভ বা গেটের পরে যে ব্যক্তি বা বস্তুটা আছে, সে কি পরবর্তী ভার্বে ডুয়ার নাকি রিসিভার, এটা আপনাকে আগে বুঝতে হবে। এই রিসিভার। সেন্টেন্সটা পড়ে বলেন, ওকে, এই সেন্টেন্সটা পড়ে বলেন সেপারেশনের কাজটা কে করবে, আমি করব নাকি আমার ভাই করবে? ভাই ভাই। করবে। আবার পড়েন। স্যার আমি করব, আমি আমার ভাইকে ফ্যামিলি থেকে সেপারেট করবো, এরকম কিছু বোঝাচ্ছে। ভেরি গুড। এবার আসেন, যারা মনে করতেছেন ভাই করবে তাদের জন্য, আই হ্যাড মাই ব্রাদার সেপারেট, এই ফ্রম শব্দটা আমি বাদ দিলাম। এবার আপনি দেখেন, আপনি একটু আগে যেটা বাংলা বলছেন ওইটা এটার সাথে মিলে গেল। Sorry? মিলতেছে তো স্যার এখানে। মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি, হ্যাঁ। এখন দেখেন, প্রথম যে সেন্টেন্সটা আছে, আই হ্যাড মাই ব্রাদার ড্যাশ ফ্রম মাই ফ্যামিলি, তার মানে হচ্ছে আমি আমার ভাইকে আমার ফ্যামিলি থেকে সেপারেট করে দিব। আর পরেরটা হচ্ছে আমি আমার ভাইকে বলেছি আমার ফ্যামিলিটাকে সেপারেট করতে, মানে ফ্যামিলির জায়গা জমি সম্পত্তি যা আছে এগুলো ভাগ করতে। তো প্রথম যে সেন্টেন্সে এখানে না আমার ভাই হচ্ছে সেপারেট হবে, আর দ্বিতীয় সেন্টেন্সে আমার ভাই হচ্ছে সেপারেট করবে। তার মানে এই দ্বিতীয় সেন্টেন্সে মাই ব্রাদার হচ্ছে আমার ডুয়ার, ডুয়ার। আর প্রথম সেন্টেন্সে মাই ব্রাদার হচ্ছে আমার রিসিভার। রিসিভার। ব্যক্তি হোক বা বস্তু হোক, ডাজেন্ট ম্যাটার, আপনাকে দেখতে হবে ডুয়ার নাকি রিসিভার। ফর এন এক্সাম্পল আরেকটা দিক, দাঁড়ান। আই হ্যাড দ্য ওয়াশিং মেশিন এইবার বলেন তো আসলে কি হয়, আই হ্যাড দ্য ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনটা রিসিভার। প্রথম সেন্টেন্সে ওয়াজ। হ্যাঁ তাই, হ্যাঁ স্যার তাই মনে হচ্ছে। আই হ্যাড দ্য ওয়াশিং মেশিন ওয়াশড মাই ক্লোথ। ওয়াশড মাই ক্লথ, ওয়াশের কাজটা কে করবে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কাজটা করবে আর প্রথম। তাহলে ওয়াশিং মেশিন রিসিভার কেমন হয়, সে তো ডুয়ার হওয়ার কথা। ডুয়ার। ডুয়ার। দ্বিতীয় সেন্টেন্সে ডুয়ার। প্রথম সেন্টেন্সে ডুয়ার। প্রথম স্যার সেন্টেন্সে ডুয়ার। স্যার একটু Yes বুঝাই or দেন no? স্যার, কনফিউজ হয়ে যাচ্ছে। কনফিউজ, আমি তো বললাম শিখাতে গেলে কনফিউশনে পড়ে যান এবং পরীক্ষায় ডাব্বা মারেন। আই হ্যাড দ্য ওয়াশিং মেশিন হুম। ড্যাশ মাই ক্লথ, আমার ক্লথটা ওয়াশ করবে কে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। যে আপুটা কনফিউশন হচ্ছেন উনি বলেন আমার কাপড়টা ওয়াশ করবে কে? স্যার ওয়াশিং মেশিন। তাহলে ওয়াশিং মেশিন কি ডুয়ার নাকি রিসিভার? স্যার ডুয়ার। আপনার কি কনফিউশন গেছে? জি স্যার। তো সহজ জিনিস বুঝতেছেন না কেন? আর পরেরটাই আসেন, এটা আরো জটিল। আই হ্যাড দ্য ওয়াশিং মেশিন, এবার বলেন ওয়াশিং মেশিন ডুয়ার না রিসিভার? রিসিভার। স্যার রিসিভার। ডুয়ার তো হইতে পারে। এই সেন্টেন্সে বোঝার কোনো কুদরত আছে? না স্যার, এখানে তো ওই আপনি, হ্যাঁ ওয়াশের পরে তো কিছু নেই। কিছু নাই, কুদরত নাই। এই ক্ষেত্রে আপনারা তখন এই রুল গুলা ফলো করবেন, ব্যক্তি আর বস্তু। ক্লিয়ার? জি স্যার।
এখন দেখেন ওয়াশিং মেশিন ডুয়ার না রিসিভার বোঝার কোনো কুদরত নাই। এই ক্ষেত্রে যেহেতু এটা বস্তু, তাই এটা আমি পাস্ট পার্টিসিপল দিব। তার মানে শুধুমাত্র ব্যক্তি বা বস্তুর দিকে তাকালে হবে না, অথবা না তাকালেও হবে না। আপনাকে ফার্স্টে মনে রাখতে হবে সেটা ডুয়ার না রিসিভার সেন্টেন্স অনুসারে। ডুয়ার রিসিভার দিয়ে যদি বোঝানো না যায় বা বোঝা না যায়, তখন দিয়ে আপনি ব্যক্তি বস্তুতে যেতে পারবেন, আদারওয়াইজ যাওয়ার কোনো সুযোগ নেই। তো ব্যক্তি বস্তু হচ্ছে আপনার একদম লাস্ট স্টেপ। প্রথম স্টেপটাই হচ্ছে আপনার ডুয়ার বা রিসিভার আইডেন্টিফাই করা। আমি কি বোঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। Yes, sir. শিখাতে গেলে বিপদ, এই আর কি। তো আমি আজকে এতটুকু পর্যন্ত পড়ালাম। এবার শুনেন, আমার লাইফে আমি জীবনে প্রেপোজিশন পড়াই নাই। এখন বলেন কেন পড়াই নাই? তো আমি নির্দ্বিধায় স্বীকার করে নেই আমি প্রেপোজিশন পারি না। কেন পারি না? কারণ প্রেপোজিশন মানে হচ্ছে খালি মুখস্থ। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। 1 মিনিট। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখন আপনি যদি বলেন যে ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, অন কোথায় বসে, ভাই ওইটা যে পড়া, ওইটা একটা গোল্লা দিয়ে একটা ত্রিভুজ দিয়ে আপনাদেরকে যেরকম বোঝায়, যে জায়গায় বইতে বলেন ইউটিউবে বলেন সব জায়গায় সেম জিনিস, ওইটা আমিও বুঝাইতে পারবো। এতদিন পর্যন্ত আমার তো মোটামুটি 19, 20, 21, 22টা ক্লাস করছেন, আমার একটা ক্লাসেও কি মনে পড়ছে আমি নর্মাল বা গতানুগতিক পড়া পড়াই? আমার মনে হয় না। তো প্রেপোজিশনটা আমি আসলে ডিফারেন্ট কোনো কিছু বের করতে পারিনি। মানে একটা স্টুডেন্টকে যে আমি আমার মতো করে বোঝাবো, এই ধরনের কোনো কিছু আসলে বেরই করতে পারতেছি না। এই একটা মহা মুসিবত, এই একটা টপিক। অন্যান্য সবগুলো টপিকে আমি আমার মতো করে কনসেপ্ট গোছাই নিছি, আমি আমার মতো করে ডেলিভারি দিই, বইয়ের ভাষায় আমি ডেলিভারি দিই না। এই কিন্তু শালার প্রেপোজিশন আমি পারতেছি না। মানে প্রেপোজিশনে আমাকে যদি আপনাকে পড়াইতে হয়, অ্যাজ ইউজুয়াল পড়াইতে হবে, সবাই যা পড়ায় তাই পড়াইতে হবে। এই কারণে বিরক্ত হয়ে এটা আমি কাউকে পড়াই না। সবাইকে বলতে ভাই বই থেকে পড়ে না, নাহলে ইউটিউব থেকে শিখে নে, যদি না জানো। সব জায়গায় একটাই জিনিস, একটা এরকম ত্রিভুজ থাকে আর একটা গোল্লা থাকে। ওই ত্রিভুজের গোল্লার ভিতর দিয়ে ইন, বাইরে হইলে আউট, উপরে গেলে ওভার, অন, এইসব বক্কসক্ক জিনিস আপনাকে পড়াবে। এগুলা আসলে বইয়ে মানে পরীক্ষায় কোনো কাজে আসবে না। ওগুলো জাস্ট বাচ্চাদের পড়া। তো না, যদি না পারেন ইউটিউবে অহরহ আছে, দেখে নিয়েন। আর প্রেপোজিশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে ভাই। আর যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মাথায় রাখতে পারবেন, আমার মনে হয় তত বেশি বেটার। কারণ নর্মাল যে প্রেপোজিশন, এগুলো আসলে আপনাদের পরীক্ষায় আসবে না। আর প্রেপোজিশনের টুকটাক অনেকগুলো ভুল থাকে, যেগুলো এখন আমি যদি শুদ্ধটা পড়াতে যাই, তখন আমাকে গালিগালাজ করবেন। কারণ ভুলটাই এখন সঠিক। যেমন মনে করেন, একটা এক্সাম্পল দিই, আবার মানুষেরে বুঝাতে যায় না আমি আবার কি কি করেছি। হি লিভস ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। অম্লান, হ্যাঁ আমি আসতেছি একটু পর। তাহলে তো বিপদ। হ্যাঁ, না 10 করছি ম্যানেজ, কিন্তু তুই না আসলে তো 9 হয়ে যাবে, তখন বিপদ। চলে আয়, চলে আয়। কিসের জন্য কাশি? সমস্যা নেই, আমারও কাশি, গোলকিপার থাকবি, সমস্যা নেই, চলে আয়। চলে আয়। ওই আসার সময় 2টা ভিক্স খাই আসিস ডাক্তারের দোকান থেকে, ঠিক আছে? কাশি তো করে। হুম 10 টাকা নেবে। হ্যাঁ, কি দিয়ে? সাত চা, কি জানি? হ্যাঁ, সুব্রত গিয়েছে। আমাদের ওই সুব্রত, এই নিয়ে আয় না, সমস্যা নাই, নিয়ে আয়, নিয়ে আয়। ঠিক আছে, তুই চলে আয়, ঠিক আছে। সরি। তো যেটা জি বলছিলাম, ভাই। কি বলছিলাম, হি লিভস ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। আনসার কি হবে বলেন তো? হি লিভস ইন হি লিভস এট ঢাকা ইন বাংলাদেশ। ভেরি গুড, আপনি 100% নাম্বার পেয়েছেন। যদি 2 নাম্বার হয় 2 নাম্বার, 1 নাম্বার হলে 1 নাম্বার, কিন্তু এটা কারেক্ট আনসার হচ্ছে হি লিভস ইন ঢাকা ইন বাংলাদেশ। শিখাতে গেলে দেখবেন বিপদ। দুইটাতে জি।
দুইটা তিন। এখন কেন দুইটা তিন? আসলে ছোট জায়গা বড় জায়গা আমরা অনেক কিছু নির্ধারণ করি, দ্যাট ডাজন্ট ম্যাটার, জায়গার আগে ইনি বসবে, ঠিক আছে? এখন এটা যদি আমি শিখাই, আপনি শিখে লাভ নাই, পরীক্ষার হলে ডাব্বা মারবেন। সো এইসব জিনিস আসলে শিখে লাভ নাই, ভুলভালি শিখাতে হবে। সো বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক, প্রেপোজিশন নিজ দায়িত্বে শিখবেন। স্যার আর আমাদের এটার কোনো রুলস আছে? কোনটা? স্যার এই যে এই দুটাতেই যে ইন হলো, আপনি একটু ঘাটাঘাটি করেন না, গুগল টুগল কিংবা ভালো বই টই ঘাটাঘাটি করেন, দেখবেন পেয়ে যাবেন। আমার কথা। ভাইয়া কোন টার্ফে খেলবেন আজকে? আপনি কি চিটাগংয়ের? জি ভাইয়া, চিটাং দেওয়ানহাট। ওই অ্যাপোলোর উপরে খেলবো। কোথায় রে? অ্যাপোলোর উপরে, অ্যাপোলো শপিং সেন্টার, কাজের দেওরি। আমার অবশ্য পায়ের লিগামেন্ট ছিঁড়া, আমি লিগামেন্ট ছিঁড়া নিয়ে খেলি আর কি, মানে অ্যাপোলো হাঁটি হাঁটি অ্যাপোলো ফুটবল খেলি আমি। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফিজ। ওকে।